হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আর্থার মিলারের লেখা একটা বিখ্যাত নাটক, যে নাটকটার জন্য আর্থার মিলার আমাদের ইংলিশ লিটারেচারে বিখ্যাত হয়ে আছেন। তার নাম হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান। তো বেসিক্যালি এটা আমাদের পার্ট 1 ক্লাস, মানে প্রথম ক্লাস। ডেথ অফ এ সেলসম্যানের ওপর প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা আর্থার মিলার সম্পর্কে জানব এবং এই যে নাটকটা রয়েছে ডেথ অফ এ সেলসম্যান, এই নাটকটা সম্পর্কে জানব। এর পরবর্তী যে ক্লাস হবে, নেক্সট যে ক্লাস হবে, মানে সেকেন্ড ক্লাস হবে, সেকেন্ড ক্লাসে আমরা এই নাটকটাকে নিয়ে অ্যানালাইসিস করব। আজকে বেসিক্যালি নাটকের যে ব্যাকগ্রাউন্ডটা, দেখো যে কোনো নাটক বলো, নভেল বলো, এসে বলো বা পোয়েট্রি বলো, যাই পড়ো না কেন তার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করব। তো চলো আজকের ক্লাস ডেথ অফ এ সেলসম্যান বাই আর্থার মিলার শুরু করা যাক। তো বেসিক্যালি প্রথমে আমরা জানব অ্যাবাউট দ্য অথর, মানে অ্যাবাউট আর্থার মিলার। আর্থার মিলার সম্পর্কে জানব। দেখো, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ক্রোনোলজি, মানে বার্থ অ্যান্ড ডেথ। আর্থার মিলারের কখন জন্ম এবং কখন মৃত্যু। আর্থার মিলারের জন্ম হচ্ছে 1915 এবং মৃত্যু হচ্ছে 2005। 1915 সালে জন্ম এবং 2005 সালে মৃত্যু। তার পুরো নাম হচ্ছে আর্থার অ্যাসার মিলার। তার ফুল নেম হচ্ছে আর্থার অ্যাসার মিলার। তিনি বেসিক্যালি একজন আমেরিকান প্লেরাইট, মানে তিনি আমেরিকা থেকে বিলং করছেন, যাকে ইউএস বলা হয়, ইউনাইটেড স্টেটস। সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন প্লেরাইট বা নাট্যকার, সেটা হচ্ছেন আর্থার মিলার। নেক্সট হচ্ছে তার লিটারেরি পিরিয়ড। দেখো, প্রত্যেকটা রাইটারের লিটারেরি পিরিয়ড থাকে। উইলিয়াম শেক্সপিয়ার যেমন এলিজাবেথেন অ্যান্ড রেনেসা পিরিয়ডের মানুষ, ঠিক সেই রকমই আমাদের আর্থার মিলার আমেরিকান হিস্ট্রি অফ লিটারেচার যেটা রয়েছে, তার যে রিয়েলিজম পিরিয়ড, সেই রিয়েলিজম পিরিয়ডের একজন মানুষ হচ্ছেন কে? আমাদের আর্থার মিলার। তাহলে আর্থার মিলারের যে লিটারেরি পিরিয়ড, সেটাকে আমরা বলতে পারি সোশ্যাল রিয়েলিজম। নেক্সট হচ্ছে আর্থার মিলারের কী কী ইম্পর্ট্যান্ট ওয়ার্কস রয়েছে, কোন কোন ইম্পর্ট্যান্ট ওয়ার্কসগুলোর জন্য আর্থার মিলারকে আমরা চিনি। দেখো, প্রথমেই রয়েছে অল মাই সন্স, এটা একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। সেকেন্ড রয়েছে যেটা আজকে আমরা পড়ছি, ডেথ অফ এ সেলসম্যান, এটাও একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। থার্ড রয়েছে দ্য ক্রুসিবল। ফোর্থ রয়েছে আ ভিউ ফ্রম দ্য ব্রিজ অ্যান্ড আ স্ক্রিন প্লে। আর ফিফথ রয়েছে দ্য মিসফিটস। ফিফথ হচ্ছে একটা স্ক্রিন প্লে, তার নাম হচ্ছে মিসফিটস। তাহলে বুঝতেই পারছো এই পাঁচটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এক নম্বরে অল মাই সন্স, দু নম্বরে হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান, তিন নম্বর হচ্ছে ক্রুসিবল, চার নম্বর হচ্ছে আ ভিউ ফ্রম দ্য ব্রিজ, আর পাঁচ নম্বর হচ্ছে একটা স্ক্রিন প্লে। স্ক্রিন প্লে মানে যেটা সিনেমা হয়েছে, সিনেমা বলতে পারি আমরা, তাকে স্ক্রিন প্লে বলা হয়, তার নাম হচ্ছে দ্য মিসফিটস। তাহলে এই ওয়ার্কগুলোর জন্য আমাদের আর্থার মিলার আমাদের লিটারেচারে প্রচণ্ড বিখ্যাত হয়ে আছেন। নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ড। আর্থার মিলার কোন প্রাইজ পেয়েছেন? দেখো, অ্যাওয়ার্ডটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আর্থার মিলার পেয়েছেন 1949 পুলিৎজার প্রাইজ ফর ড্রামা। নাটকের জন্য তিনি 1949 সালে পুলিৎজার প্রাইজ পাচ্ছেন। এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটা। তাহলে এই বেসিক 6টা পয়েন্ট আমরা আর্থার মিলারের বেসিকগুলো জানলাম। নেক্সট কিন্তু যেটা জানবো সেটা কিন্তু খুবই ভাইটাল জায়গা, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল মানে রাইটিং স্টাইল। দেখো, প্রত্যেকটা অথরের এক একটা আলাদা আলাদা রাইটিং স্টাইল রয়েছে। তাহলে আর্থার মিলারের যে রাইটিং স্টাইলগুলো, মানে আর্থার মিলার কেমন লিখতেন, তার স্টাইলটা কেমন, সেটাকেও আমি এখানে 4টে পয়েন্টে তুলে ধরার চেষ্টা করেছি। ফার্স্ট হচ্ছে, দেখো, আর্থার মিলার বিইং আ রিয়েলিস্ট রাইটার অ্যাডপ্টেড দ্য এক্সপ্রেশনিস্ট অ্যান্ড সিম্বলিস্ট মোড অফ রাইটিং। যেহেতু তিনি একজন রিয়েলিস্টিক রাইটার বা রিয়েলিস্ট রাইটার, সোশ্যাল রিয়েলিজম তার লিটারেরি জনরা বা লিটারেরি পিরিয়ড, সেই কারণে তার রাইটিংয়ের মধ্যে আমরা কি দেখতে পাই?
আমরা দেখতে পাই একটা এক্সপ্রেশনিস্টিক এবং সিম্বলিস্ট যে মুভমেন্ট বা মোড সেটা দেখতে পাই। এই এক্সপ্রেশনিস্ট এবং সিম্বলিস্ট মোড কি বাবা? দেখো, এক্সপ্রেশনিস্ট মানে হচ্ছে এক্সপ্রেস করা, টু এক্সপ্রেস সামথিং, দ্যাট ইজ কল্ড এক্সপ্রেশনিস্ট। সিম্বলিস্ট মানে কি? ওয়ান হু ইউজেস সিম্বলস, যিনি তার লেখনীর মধ্যে অনেক সিম্বল ব্যবহার করেন। বেসিক্যালি এই এক্সপ্রেশনিস্ট এবং সিম্বলিস্ট এই দুটো টার্মকে আমরা সিনোনিমাস বলতে পারি, কারণ এক্সপ্রেশনিজম যে নাটকগুলো রয়েছে সেখানেও সিম্বলের ব্যবহার করা হয়, আর সিম্বলিক যে নাটকগুলো রয়েছে সেখানে তো সিম্বল থাকছেই। তাহলে এই এক্সপ্রেশনিস্ট এবং সিম্বলিস্ট যে মোড, এই মোডটার মানে হচ্ছে যে কোনো কিছুকে এক্সপ্রেস করা, কোনো একটা ফিলিংকে এক্সপ্রেস করা উইথ ইউজিং ইমেজেস অ্যান্ড সিম্বলস। এটা হচ্ছে মিলারের প্রথম স্টাইল। সেকেন্ড কি? সেকেন্ড দেখো, মেজরিটি অফ হিজ প্লেজ আর বেসড অন ট্র্যাজিক থিমস। তাহলে মেজরিটি তার প্লেগুলো, তার ম্যাক্সিমাম প্লেগুলো বেস হয়েছে কিসের ওপর? ট্র্যাজিক থিমস। একটা দুঃখের, একটা ট্র্যাজেডি, একটা দুঃখজনক ব্যাপার আমরা আর্থার মিলারের রাইটিংগুলোর মধ্যে বা প্লেগুলোর মধ্যে পেয়ে থাকি। থার্ড হচ্ছে দেখো, মিলার ইউজড এভরিডে ওয়ার্ডস ইনক্লুডিং স্ল্যাংস অ্যাডিং রিলেটেবিলিটি টু দ্য ক্যারেক্টার্স। মিলারের যদি ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজটা দেখে মনে করবে যে সিম্পল অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ, বুঝতেই পারবে। যেগুলো এভরিডে ওয়ার্ডস মানে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাবার্তাগুলো বলি, যে কনভারসেশনগুলো করি, যে সমস্ত ওয়ার্ডসকে ইউজ করি, আর্থার মিলারও কিন্তু সেই রকমেরই ওয়ার্ডস এবং সেই রকমেরই কথাবার্তা ইউজ করতেন, যাতে নাটকটা আরও বেশি রিয়েলিস্টিক হয়। দেখো, যেহেতু তিনি রিয়েলিস্টিক রাইটার, রিয়েলিজমের মধ্যে বিলং করছেন, সেই কারণে তার রাইটিংয়ের মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। তিনি তার রাইটিংয়ের মধ্যে কি করেছেন? এভরিডে ওয়ার্ডসের উপর জোর দিয়েছেন। সেখানে স্ল্যাং রয়েছে, স্ল্যাং মানে গালিগালাজ, বাজে কথা। দেখো, আমরাও প্রত্যেককার দিনে যে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের যে প্রত্যেককার দিন আমরা যে প্রত্যেক দিন পার করছি, এখানে যে প্রত্যেক দিনই আমরা ভালো কথা শুনছি বা ভালো কথা বলছি তার কোনো মানে নেই। আমরা এখানে স্ল্যাং ইউজ করছি, অনেক বাজে কথাও বলছি, বাজে কথাও শুনছি, তার সাথেও ভালো কথা শুনছি, ভালো কথা বলছি, ভালো কাজ করছি। তাহলে এই রিয়েলিস্টিক টাচটা কিন্তু আর্থার মিলারের নাটকগুলোর মধ্যে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে, মিলার ইউজেস ইমেজারি টু ক্রিয়েট আ সেন্সরি এক্সপিরিয়েন্স ফর দ্য রিডার। হি সেড সুইটেড লাইক এ স্ট্যালিয়ন। তাহলে দেখো, আমাদের মিলারের যে রাইটিং তার মধ্যে তিনি কি করেছেন? ইমেজারি ইউজ করেছেন। ওই যে বললাম, সিম্বলিস্ট অ্যান্ড এক্সপ্রেশনিস্ট মোড। মিলার নিজেই কমেন্ট করে বলেছেন সোয়েটেড লাইক এ স্ট্যালিয়ন, মানে তার নাটকগুলো সোয়েট করছে। সোয়েট মানে কি? ঘাম। আমাদের শরীর থেকে যেমন ঘাম বেরিয়ে আসে, ঠিক সেই রকমই তার নাটকগুলো যেন ঘাম ছাড়ছে। ঘাম দেখবে জল জল করে বেরোয় না, ফোঁটা ফোঁটা হয়ে বেরোয়। আমাদের শরীর থেকে ঘাম কীভাবে বেরোয়? ফোঁটা ফোঁটা হয়ে বেরোয়। তাই তার নাটকগুলো থেকেও ইমেজ সিম্বলগুলো ফোঁটা ফোঁটা হয়ে বেরোবে, সেগুলোকে রিডারকে চুজ করে নিতে হবে। রিডারের কাছে একটা সেন্সরি এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে। তাহলে এই 4 ধরনের রাইটিং স্টাইল আমরা বেসিক্যালি আর্থার মিলারের মধ্যে পেয়ে থাকি। তাহলে দেখো, রাইটারকে জানলাম, তার রাইটিং স্টাইল জানলাম। দেখো, যে কোনো রাইটার, যদি শেক্সপিয়ার বলো বা যে কোনো রাইটার বলো, যে কোনো রাইটারের যদি রাইটিং স্টাইল এবং ব্যাকগ্রাউন্ডটা জেনে যাও না, তাহলে যখন নাটক পড়বে বা তার যে কোনো রাইটিং পড়বে, দেখবে সেই ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যায়। তাহলে আর্থার মিলারের আমরা কি করলাম? রাইটিং স্টাইলটাকে জেনে নিলাম। এরপর নেক্সট যে জায়গায় যাব সেটা হচ্ছে অ্যাবাউট দ্য প্লে। মানে এই যে নাটকটা ডেথ অফ এ সেলসম্যান, এটা বেসিক্যালি তো একটা নাটক, মানে প্লে। তো সেই প্লেটার কিছু ব্যাকগ্রাউন্ড পয়েন্ট এবং ক্যারেক্টারগুলোকে আমাদের জেনে নিতে হবে। কারণ দেখো, নাটক পড়তে গেলে ক্যারেক্টার লাগবে। যদি ক্যারেক্টারগুলো সম্পর্কে আমাদের আইডিয়া না থাকে, তাহলে আমরা নাটকটা পড়ে ভালো করে বুঝতে পারবো না। কারণ ক্যারেক্টারগুলোই কার সাথে কি সম্পর্ক রয়েছে,
কার সাথে মানে ক্যারেক্টারগুলোর মধ্যে ইন্টার কি রিলেশনশিপ রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তো এই অ্যাবাউট দ্য প্লে সেকশনে আমরা কি করব, সেই ব্যাপারগুলোকে জেনে নেব। তো ফার্স্ট হচ্ছে রিটেন ডেট, নাটকটা কখন লেখা হয়েছিল। তোমরা যারা নেট সেট দেবে বা বিভিন্ন এন্ট্রান্স দেবে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যে পয়েন্টগুলো এখানে বলে যাচ্ছি এগুলো কিন্তু সব নোট ডাউন করে নেবে। তা রিটেন দেখো 1948, নাটক লেখা হচ্ছে 1948 সালে। পাবলিশড হচ্ছে কখন, পাবলিশড হচ্ছে তার পরের বছর 1949, তার পরের বছর পাবলিশড হচ্ছে এবং প্রিমিয়ার্ড হচ্ছে। প্রিমিয়ার মানে স্টেজে প্লে হচ্ছে। দেখো নাটক তো বেসিক্যালি অন স্টেজ প্লে করার জন্য লেখা হয়, নাটক তো পড়ার জন্য নয়। নাটক বেসিক্যালি অন স্টেজ প্লে করার জন্য লেখা হয়, তার সাথে পড়াও হয়। তা 1948-এ লেখা হচ্ছে এবং পাবলিশড হচ্ছে এবং প্রিমিয়ার্ড হচ্ছে, অন স্টেজ প্লে হচ্ছে 1949-এ। এটা বেসিক্যালি জনরা, এর জনরাটা কি, কোন ক্যাটাগরির মধ্যে আমরা নাটকটাকে ফেলতে পারি, কোন গ্রুপের মধ্যে ফেলতে পারি। এটা বেসিক্যালি ট্র্যাজেডি এবং একটা রিয়েলিস্টিক প্লে। এটা একটা ট্র্যাজেডি, প্রথম কথা এটা একটা দুঃখের নাটক। দেখো নামটাই দেখো, ডেথ অফ এ সেলসম্যান, একজন সেলসম্যানের মৃত্যু, তার মানে ট্র্যাজেডি, টাইটেলটাই ট্র্যাজেডি। তাহলে এই নাটকটা হচ্ছে ট্র্যাজেডি প্লাস রিয়েলিস্টিক প্লে। এখানে একটা সেলসম্যানের লাইফটাকে তুলে ধরেছে, যেটা সেলসম্যানের লাইফ কেমন হয় সেই জায়গাটাকে টোটালি তুলে ধরেছেন আমাদের আর্থার মিলার। তাহলে এর জনরা হচ্ছে বা হচ্ছে ট্র্যাজেডি অ্যান্ড রিয়েলিস্টিক প্লে। নেক্সট হচ্ছে মেইন থিম। এই নাটকের মেইন থিম কি, এর মেইন থিম হচ্ছে আমেরিকান ড্রিম। এই আমেরিকান ড্রিম, এই যে কনসেপ্টটা কি, এটা আমি একটু পরেই বলছি তোমাদের, ডিটেলে বলে দেবো, কারণ এই আমেরিকান ড্রিম কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। কারণ আমাদের এই নাটক ডেথ অফ এ সেলসম্যান পুরোটাই কিন্তু এই আমেরিকান ড্রিম, এই যে কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টের ওপর বেস করেই লেখা হয়েছে। তো সেই কারণে আমাদের আমেরিকান ড্রিমকে কিন্তু ডিটেলে জানতে হবে। তো আমি একটু পরে ডিটেলে আমেরিকান ড্রিম সম্পর্কে বলে দিচ্ছি। তো নেক্সট আমরা জানি, দেখো মেইন থিম জানলাম আমেরিকান ড্রিম। নেক্সট হচ্ছে আদার থিমস। আমেরিকান ড্রিম ছাড়াও আরও কোন কোন থিম এই নাটকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আর্থার মিলার ডিল করছেন। দেখো একটা রয়েছে বিট্রেয়াল অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। বিট্রেয়াল মানে বুঝতেই পারছো, ধোঁকা দেওয়া, বিট্রে করা। তার সাথে অ্যাবান্ডনমেন্ট, কাউকে ছেড়ে চলে যাওয়া, পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়ে চলে যাওয়া, এটা একটা থিম রয়েছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি নেচার ভার্সেস সিটি লাইফ। একটা ন্যাচারাল লাইফ মানে তুমি প্রকৃতির সাথে রয়েছো, তার সাথে তোমার শহুরে জীবন, শহরের মধ্যে রয়েছো। যারা শহরে থাকো আর যারা গ্রামে থাকো তারা এই পার্থক্যটা ভালো করে বুঝতে পারবে। গ্রামের জীবন দেবে কতটা উন্মুক্ত, কতটা খোলা, কতটা প্রাণবন্ত। সেই জায়গায় শহরের জীবন অনেকটা কনজেস্টেড। শহরে অন্যান্য এনজয়মেন্টগুলো আছে, অন্যান্য ফ্যাশনেবল এনজয়মেন্টগুলো আছে, বাট গ্রামের জীবনের মতো যে খোলা জিনিসটা, যে উন্মুক্ত জীবনটা, সেটা কিন্তু নেই। এটাকেও কিন্তু এখানে দেখানো হয়েছে যে নেচার ভার্সেস সিটি লাইফ। আমাদের যে নেচার, আমরা ন্যাচারালি কিন্তু কেউ কনজেস্টেড হয়ে থাকতে চাই না। আমরা যেহেতু হিউম্যান বিং, যে কোনো হিউম্যান বিং নয়, যে কোনো অ্যানিমাল, যে কোনো জীব, যে কোনো জীবের কাছেই হচ্ছে ফ্রিডমটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স। আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিডম চাই। আমাদের যদি কেউ কনজেস্টেড করে রেখে দেয় আমাদের সেটা ভালো লাগে না। তাহলে এই যে নেচার ভার্সেস সিটি লাইফ, এই সিটি লাইফের যে কনজেশন এবং হিউম্যান নেচার, তার সাথে যে প্রকৃতি, এই যে ব্যাপারটা, এর মধ্যে যে কনফ্লিক্ট, সেটাকেও কিন্তু এই নাটকে ভালো করে তুলে ধরা হয়েছে। নেক্সট হচ্ছে নাটকটার সেটিং। প্রত্যেকটা নাটক বা নভেল বা স্টোরি একটা সেটিং থাকে, কোনো একটা জায়গা বা কোনো একটা টাইম পিরিয়ডে সেটাকে সেট করা হয়। তাহলে এই নাটকের সেটিং কি, এই নাটকের সেটিংয়ে হচ্ছে দুটো শহর, ইউএসএর দুটো শহর। একটা নাম হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের নাম সবাই শুনেছি আমরা, আর তার সাথে হচ্ছে বস্টন। আর টাইম পিরিয়ডটা কখন, 1948। 1948-এর যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক এবং বস্টনের গল্প হচ্ছে আমাদের ডেথ অফ এ সেলসম্যান। তাহলে রিটেন, পাবলিকেশন ডেট, জনরা, মেইন থিম, আদার থিমস আর সেটিংটা আমরা জানলাম। নেক্সট ওই যে বললাম আমেরিকান ড্রিম, এরপর আমেরিকান ড্রিম কনসেপ্টটাকে জানবো। তো দেখো আমেরিকান ড্রিম এই যে কনসেপ্টটা কি, বেসিক্যালি এই আমেরিকান ড্রিম হচ্ছে 1930s একটা মুভমেন্ট, আমেরিকাতে ঘটেছিল।
1930s মানে 1930 সালে 30-এর যে দশক, 1930-এর যে দশক রয়েছে সেই 1930-এর দশকে এই আমেরিকান ড্রিম এই কনসেপ্টটা ঘটেছিল ইউএসএতে। এটা সম্পর্কে দেখো আমি একটু ডেসক্রিপশন দিয়েছি, ডেসক্রিপশনটা পড়ে আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে দেখবে আমেরিকান ড্রিম নিয়ে কোনো কনফিউশন থাকবে না। দেখো, দ্য টার্ম আমেরিকান ড্রিম ওয়াজ কয়েন্ড বাই জেমস ট্রাসলো অ্যাডামস ইন 1931। তাহলে আবার একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলে, যে কোনো এন্ট্রান্স, নেট, সেট, যে কোনো এক্সাম হোক, সেখানে যদি এই কোয়েশ্চেনটা আসে যে আমেরিকান ড্রিম এই টার্মটাকে কে কয়েন করেছিলেন, কে প্রথমে ইউজ করেছিলেন এবং কত সালে ইউজ করেছিলেন, তাহলে জেমস ট্রাসলো অ্যাডামস ইন 1931 ইউজ করেছিলেন। সেইং দ্যাট, তিনি কি বলেছিলেন দেখো, তিনি বলেছিলেন লাইফ শুড বি বেটার অ্যান্ড রিচার অ্যান্ড ফুলার ফর এভরিওয়ান। প্রত্যেকের জন্য জীবন আরও ভালো হবে, আরও রিচার হবে এবং আরও ফুলার হবে। রিচ, বেটার অ্যান্ড ফুলার মানে ফুল লাইফ প্রত্যেকের জন্যই সুন্দর হবে। উইথ অপরচুনিটি ফর ইচ অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি অর অ্যাচিভমেন্ট। আর প্রত্যেকের জন্যই সমান অপরচুনিটি থাকবে, তোমার অ্যাবিলিটি অনুযায়ী, তোমার অ্যাচিভমেন্ট অনুযায়ী তোমার জন্য অপরচুনিটি থাকবে। এটা হচ্ছে আমেরিকান ড্রিমের মেইন কনসেপ্ট। রিগার্ডলেস অফ সোশ্যাল ক্লাস অর সার্কামস্টেন্সেস অফ বার্থ, তুমি যে কোনো সোশ্যাল ক্লাস থেকে বিলং করো, তুমি যে কোনো সার্কামস্টেন্স অফ বার্থ থেকে বিলং করো, তোমার জন্ম, তোমার জাতি, তোমার ধর্ম জানা হবে না, তোমার মধ্যে যদি অ্যাবিলিটি থাকে তাহলে তোমাকে সেম গুরুত্ব দেওয়া হবে। তোমার মধ্যে যে অ্যাবিলিটি থাকবে সেই অ্যাবিলিটি অনুযায়ী তুমি নিজেকে গুরুত্ব পাবে এবং তুমি তোমার লাইফকে বেটার, রিচার অ্যান্ড ফুলার করতে পারবে। এটা আমেরিকার একটা কনসেপ্ট, আমেরিকার লোকেদের একটা কনসেপ্ট। 1930s বেসিক্যালি আমেরিকাতে ঘটেছিল। আমেরিকানরা মনে করতো যে আমরা প্রত্যেকেই উই মাস্ট প্রোগ্রেস অ্যান্ড উই মাস্ট ক্রিয়েট আ নিউ ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাকে বেসিক্যালি কি বলা হচ্ছে, ইট ইজ দ্য আইডিয়াল বাই হুইচ ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইজ অ্যাভেলেবল টু এনি আমেরিকান অ্যালাউইং দ্য হাইয়েস্ট অ্যাসপিরেশনস অ্যান্ড গোলস টু বি অ্যাচিভড। তাহলে এটাকে আরও সহজ করে বলতে গেলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা আমেরিকার প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া এবং তারা তাদের অ্যাবিলিটি অনুযায়ী যাতে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, নিজেদেরকে আরও বেশি রিচার করতে পারে, ফুলার করতে পারে, বেটার করতে পারে। তাদের সেখানে ধর্ম, জাতি, জন্ম এইসব জিজ্ঞাসা করা হবে না, তাদের অ্যাবিলিটি অনুযায়ী অপরচুনিটি তাদেরকে দেওয়া হবে এবং সেই অপরচুনিটিকে কাজে লাগিয়ে তারা যেন একটা প্রসপারাস লাইফ লিড করতে পারে বা লিড করবে, আমেরিকা লিড করবে। তারা মানে এটাকেই, এই কনসেপ্টটাকে ধরেই এগিয়েছিল এবং এটাকেই তারা নাম দিয়েছিল আমেরিকান ড্রিম। হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার পড়লে এই আমেরিকান ড্রিম সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। 1930s এটা কিন্তু বিরাট বড় একটা মুভমেন্ট আমেরিকান হিস্ট্রিতে। এই আমেরিকান ড্রিম একটা বিরাট মুভমেন্ট। এই আমেরিকান ড্রিম কিন্তু শেষমেশ প্রোগ্রেস হতে পারেনি, আমেরিকান ড্রিম ভেঙে গেছে। আমরা এখানেই দেখতে পাবো, এই যে আমাদের নাটক ডেথ অফ এ সেলসম্যান, এখানে আমরা কি দেখব যে আমেরিকান ড্রিম এই যে কনসেপ্ট যে প্রত্যেকেই প্রসপার হবে, কিন্তু প্রত্যেকে প্রসপার হতে পারছে না, অনেকেই যে ফেলিওর হচ্ছে, সেটাকেও কিন্তু তুলে ধরেছেন আমাদের আর্থার মিলার। তাই শুধুমাত্র তিনি আমেরিকান ড্রিমটাকেই তুলে ধরেননি, তার সাথে ড্রিমটা যে সাকসেস করতে পারছে না অনেকে, সেটাকেও দেখিয়েছেন। দেখো নামটাই দেখো কীরকম, আমেরিকান ড্রিম। দেখো ড্রিম মানে স্বপ্ন, সব স্বপ্ন যে পূরণ হয় তার তো কোনো মানে নেই। আমরা অনেক স্বপ্ন দেখি, প্রত্যেকটা স্বপ্ন কি আমাদের জীবনে পূরণ হয়? হয় না। তাহলে এখানেও সেরকমই হবে। এখানেও যে আমেরিকান ড্রিমকে সবাই সাকসেস করতে পারবে, সবাই রিচার, সবাই ফুলার, সবাই বেটার লাইফ লিড করবে, না সেটা নয়। অনেকেই এই ড্রিমে হারিয়ে যাবে, অনেকের কাছে এই ড্রিম ফুলফিল হবে না। সেই জায়গাটাকে কিন্তু আর্থার মিলার খুব সুন্দর করে তুলে ধরেছেন। তাহলে আশা করছি তোমাদের আমেরিকান ড্রিম সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করব আরও ভালো করে ক্লিয়ার করে দেওয়ার। নেক্সট দেখো যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে ক্যারেক্টার্স। এই নাটকের ক্যারেক্টারগুলোকে জানতে হবে। বেসিক্যালি মেজর এবং মাইনর ক্যারেক্টার আছে। আমি কোনগুলো মেজর ক্যারেক্টার, কোনগুলো মাইনর ক্যারেক্টার, সেগুলো আমি বলে দেবো। আমি যখন ক্যারেক্টারগুলোকে বলবো তখন আমি মেজর এবং মাইনর ক্যারেক্টার মেনশন করে দেবো। তো নাটকের ক্যারেক্টারগুলোকে আমরা জেনে নিই। ক্যারেক্টারগুলো জানলে আমাদেরই সুবিধা হবে। আমরা যখন নাটকটা পড়বো, নাটকটাকে যখন অ্যানালাইসিস করব, তখন বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট ক্যারেক্টার, তার নাম হচ্ছে উইলি লোম্যান। ওই যে সেলসম্যান, ডেথ অফ এ সেলসম্যান,
টাইটেলে যে সেলসম্যান রয়েছে ওই উইলি লোম্যানই হচ্ছে সেই সেলসম্যান। তার মানে আমাদের নাটকের যিনি প্রোটাগনিস্ট তার নামই হচ্ছে উইলি লোম্যান। তিনি কেমন? একজন ট্রাভেলিং সেলসম্যান, সেলফ ডিলিউডেড। সেলফ ডিলিউডেড মানে তিনি একটা ডিলিউশনের মধ্যে থাকেন। ডিলিউডেড মিনস ডিলিউশনের মধ্যে থাকেন। তিনি ভাবেন যে তিনি একদিন আমেরিকান ড্রিমে পৌঁছাবেন, একদিন প্রসপারাস লাইফ লিড করবেন, বাট তার লাইফ ইনসিকিওর, তার লাইফে কোনো সিকিউরিটি নেই। তিনি একজন সেলসম্যান। হি বিলিভস হোল হার্টেডলি ইন দ্য আমেরিকান ড্রিম অফ ইজি সাকসেস অ্যান্ড ওয়েলথ, বাট হি নেভার অ্যাচিভস ইট। দেখো, ওই যে আমেরিকান ড্রিম সেটা পূরণ হচ্ছে না, সেটা উইলি লোম্যানের ক্যারেক্টার থেকেই আমরা বুঝতে পারছি। উইলি লোম্যান বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করেন এই যে আমেরিকান ড্রিম, এই কনসেপ্টে যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ দেওয়া হবে যাতে তারা ইজিলি একটা সাকসেস এবং ওয়েলথ গেইন করতে পারে। কিন্তু এই উইলি লোম্যান সেই আমেরিকান ড্রিমের যে জেনিথ বা আমেরিকান ড্রিমের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে কিন্তু কখনোই পৌঁছাতে পারছেন না। তাহলে ভাবো, ওই যে আমেরিকান ড্রিম যে কনসেপ্টটা রয়েছে তার পতন ঘটছে। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে লিন্ডা লোম্যান। লিন্ডা লোম্যানকে উইলিজ লয়াল অ্যান্ড লাভিং ওয়াইফ। উইলির ওয়াইফ। উইলি হচ্ছে প্রোটাগনিস্ট, উইলির ওয়াইফ হচ্ছে আমাদের লিন্ডা। থার্ড হচ্ছে বিফ লোম্যান। বিফ লোম্যানটাকে, বিফ লোম্যান হচ্ছে উইলিজ 34 ইয়ার ওল্ড এল্ডার সন। উইলির বড় ছেলে। উইলি এবং লিন্ডার বড় ছেলে হচ্ছে বিফ। বিফের বয়স কত? 34 ইয়ার, 34 বছর বয়স। বিফ রিপ্রেজেন্টস উইলিজ ভালনারেবল পোয়েটিক ট্র্যাজিক সাইড। বিফ একটা সিম্বলিক ক্যারেক্টার। বিফ যদিও উইলির ছেলে, কিন্তু বিফ এই নাটকে রিপ্রেজেন্ট করছে উইলির মধ্যে লুকিয়ে থাকা যে ভালনারেবল, যে পোয়েটিক এবং ট্র্যাজিক সাইড, এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে কে? বিফ। তোমাদের কোয়েশ্চেনে আসতেই পারে, 5 মার্কসের কোয়েশ্চেনে, 10 মার্কসের কোয়েশ্চেনে আসতেই পারে যে বিফ আর উইলির যে রিলেশনশিপ সেটাকে তুলে ধরো। কিভাবে বিফ উইলিকে রিপ্রেজেন্ট করছে, উইলি কিভাবে বিফের দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, মনে রাখবে। তাহলে বিফ কি রিপ্রেজেন্ট করছে? উইলি ইজ ভালনারেবল পোয়েটিক অ্যান্ড ট্র্যাজিক সাইড। সে হচ্ছে উইলির বড় ছেলে, 34 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? তাহলে এই তিনটে বেসিক্যালি মেজর ক্যারেক্টারের মধ্যেই পড়বে। এই উইলি, লিন্ডা এবং বিফ, এনাদেরকে আমরা মেজর ক্যারেক্টারের আন্ডারেই ধরবো। নেক্সট চলে যাই। নেক্সট দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যাপি লোম্যান। উইলি ইজ 32 ইয়ার ওল্ড ইয়াঙ্গার সন। উইলি ছোট ছেলে। কত বয়স? 32 বছর বয়স। হি রিপ্রেজেন্টস উইলিজ সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স, অ্যাম্বিশন অ্যান্ড ব্লাইন্ড সার্ভিটিউড টু সোসাইটাল এক্সপেকটেশনস। এই হ্যাপিও কিন্তু উইলির আরেকটা দিককে প্রেজেন্ট করছে। সে কি প্রেজেন্ট করছে? সেলফ ইম্পর্টেন্স। উইলির মধ্যে যে সেলফ ইম্পর্টেন্স রয়েছে, সেই সেলফ ইম্পর্টেন্সটাকে প্রেজেন্ট করা হচ্ছে হ্যাপির মাধ্যমে। উইলির মধ্যে যে অ্যাম্বিশন রয়েছে, সেই অ্যাম্বিশনটাকে প্রেজেন্ট করা হচ্ছে হ্যাপির মাধ্যমে। উইলির মধ্যে যে একটা ব্লাইন্ড কনসেপ্ট রয়েছে অ্যাবাউট দ্য সোসাইটাল এক্সপেকটেশনস, যে পরবর্তী ক্ষেত্রে সে আমেরিকান ড্রিমটাকে পেয়ে যাবে এবং সে একটা হাই সোসাইটিতে পৌঁছে যাবে, সে একটা রিচার বেটার একটা ম্যানে পরিণত হবে। এই যে কনসেপ্টটা, এটা যেটা ব্লাইন্ড বিলিফ রয়েছে আমাদের উইলির মধ্যে, সেটাকেও কিন্তু দেখানো হয়েছে হ্যাপির মাধ্যমে। তাহলে হ্যাপি হচ্ছে ছোট ছেলে, 32 বছর বয়স, এবং হ্যাপি রিপ্রেজেন্ট করছে উইলির সেলফ ইম্পর্টেন্স, অ্যাম্বিশন অ্যান্ড ব্লাইন্ড সার্ভিটিউড টু সোসাইটাল এক্সপেকটেশনস। উইলির যে এক্সপেকটেশনসগুলো, সমাজের প্রতি যে এক্সপেকটেশনস, সেটাকেও রিপ্রেজেন্ট করছে। 4টে ক্যারেক্টার হয়ে গেল। 5 নাম্বার ক্যারেক্টার। 5 নাম্বার ক্যারেক্টার নাম হচ্ছে বেন লোম্যান। হু ইজ বেন? উইলিজ অ্যাডভেঞ্চারাস ওয়েলদি ব্রাদার who has just died in Africa when the play begins. বেসিক্যালি বেনকে আমরা দেখতে পাবো না। যখন নাটক শুরু হবে আমরা দেখব যে বেন মারা যাচ্ছে। বেন কোথায় মারা যাচ্ছে? আফ্রিকাতে। বেন কেমন ক্যারেক্টার?
একজন অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার, লাইফে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ঘুরতে ফিরতে পছন্দ করেন। তার সাথে বেন কিন্তু একজন ওয়েলদি পারসন, বেন কিন্তু একজন ওয়েলদি পারসন। বেন কি রিপ্রেজেন্ট করছে? হি অ্যাপিয়ার্স অনলি ইন উইলিজ ডে ড্রিমস। দেখো, বেনকে কিন্তু আমরা মানে ফিজিক্যালি দেখতে পাবো না, তাকে আমরা দেখতে পাবো যে সে স্বপ্নে আসছে। কার স্বপ্নে আসছে? উইলি স্বপ্নে আসছে। এই স্বপ্ন দেখো রিপ্রেজেন্ট করছে ওই আমেরিকান ড্রিমকে, ওটাও তো একটা স্বপ্ন। তাহলে বেন দেখো ওয়েলদি, তাহলে বেন ওয়েলদি জায়গায় পৌঁছে গেছে, সাকসেসে পৌঁছে গেছে। তাহলে বেন আমাদের উইলির ডে ড্রিমসে আসছে, রেভারিতে আসছে। বেন রিপ্রেজেন্টস উইলিজ সিম্বল অফ দ্য সাকসেস। তাহলে বেন হচ্ছে সাকসেসের সিম্বলটাকে রিপ্রেজেন্ট করছে। আমি প্রথমেই বলেছি যেটা একটা সিম্বলিক নাটক, সিম্বল থাকবে। তাহলে বেন সে প্রথমেই মারা যাচ্ছে, নাটক শুরুতে আমরা শুনতে পাচ্ছি তার মৃত্যু সংবাদ, কিন্তু বেন উইলি স্বপ্নে আসছে, ওই যে আমেরিকান ড্রিম। বেন যেহেতু একজন ওয়েলদি এস্টাবলিশড মানুষ, সেই কারণে বেনের স্বপ্ন বারবার দেখছে এবং বেন সাকসেসকে রিপ্রেজেন্ট করছে কার কাছে? উইলির কাছে। তাহলে বুঝতেই পারছো উইলির জীবনে শুধু উইলি নয়, এই ক্যারেক্টারগুলো কিন্তু রিলেটেড, এই ক্যারেক্টারগুলো কিন্তু সিম্বলিক্যালি অনেক কিছু রিপ্রেজেন্ট করছে। এই দুটো ক্যারেক্টারকেও আমরা মেজর ক্যারেক্টারের মধ্যে ধরব। নেক্সট ক্যারেক্টার, নেক্সট হচ্ছে দেখো 6 নম্বর ক্যারেক্টার চার্লি। চার্লি কে বাবা? উইলিজ নেইবার অ্যান্ড ফ্রেন্ড, এ স্টেডি বিজনেসম্যান, চার্লি ট্রাইজ টু ব্রিং উইলিজ আনরিয়েলিস্টিক ড্রিমস ডাউন টু আর্থ। চার্লি হচ্ছে উইলির একজন নেবার, প্রতিবেশী, এবং উইলির একজন ভালো বন্ধু, এবং বেসিক্যালি তিনি একজন বিজনেসম্যান। কেমন বিজনেসম্যান? স্টেডি, খুব সিরিয়াস বিজনেসম্যান। চার্লি কি রিপ্রেজেন্ট করছে? চার্লি রিপ্রেজেন্ট করছে ওই রিয়েলিস্টিক ওয়ার্ল্ডটাকে। দেখো, উইলি সবসময় একটা আনরিয়েলিস্টিক ড্রিমে রয়েছে। উইলি মনে করে যে সে তার লাইফে আমেরিকান ড্রিমটাকে অ্যাচিভ করবে, বাট যেটাকে সে অ্যাচিভ করতে পারছে না, সেই যে উইলির চিন্তা ভাবনা যে সে অবশ্যই অ্যাচিভ করতে পারবে কিন্তু সে বাস্তবে পারছে না, ওই বাস্তবটাকে রিপ্রেজেন্ট করছে চার্লি। চার্লি কি করছে? উইলির যে আনরিয়েলিস্টিক ড্রিম সেটাকে ডাউন টু আর্থ, সেটাকে নিচে নিয়ে আসছে, সেটাকে মেন জায়গায় নিয়ে আসছে, উইলিকে বোঝানোর জন্য সাহায্য করছে যে উইলি, লাইফ ইজ নট এ ড্রিম, ইট ইজ রিয়েল। আমেরিকান ড্রিম দেখলেই হবে না, সে ড্রিমকে সাকসেস করার পথটা কিন্তু অনেকটাই জটিল। এই যে রিয়েলিস্টিক টাচ, যেহেতু রিয়েলিস্টিক নাটক, রিয়েলিস্টিক টাচটাকে প্রেজেন্ট করছে চার্লি। নেক্সট হচ্ছে বার্নার্ড। 7 নম্বর ক্যারেক্টার হচ্ছে বার্নার্ড। হু ইজ বার্নার্ড? চার্লি সন, চার্লির ছেলে হচ্ছে বার্নার্ড। অ্যান ইম্পর্টেন্ট সাকসেসফুল লয়ার, সে হচ্ছে একজন খুব ভালো নামকরা, সাকসেসফুল এবং খুব গুরুত্বপূর্ণ লয়ার। হি অলওয়েজ রিগার্ডেড বিফ অ্যাজ এ হিরো। আবার দেখো, এই বার্নার্ডের কাছে বিফ কিন্তু হিরো। বিফ মানে উইলির বড় ছেলে। উইলির বড় ছেলে কিন্তু বার্নার্ডের কাছে একজন হিরো। লাইফ হচ্ছে এরকমই, তুমি কোনো কিছু একটা অ্যাচিভ করে নিলে তোমার কাছে তখন তোমার অ্যাচিভমেন্টটা ছোট মনে হবে, অন্য কারুকে কিছু একটা দেখে তার জায়গাটা তোমার কাছে বড় মনে হবে। লাইফ এটাই। তুমি যখন মনে করো ফ্রি ছিলে, তোমার হাতে টাইম ছিল, কিন্তু তোমার কাছে জব ছিল না, তখন তোমার কাছে ওই টাইমটা বিরক্তিকর লাগবে। কিন্তু যখন তোমার কাছে জব চলে এলো কিন্তু টাইম নেই, তখন তোমার কাছে জবটা বিরক্তি লাগবে, ওই টাইমটাকে ভালো লাগবে। এটাই লাইফ। লাইফ ইজ ফুল অফ কন্ট্রাডিকশনস, যেটা স্যামুয়েল বেকেট তার নাটক ওয়েটিং ফর গোডো, ওয়েটিং ফর গোডো যদি পড়ে থাকো, খুব সুন্দর করে ওয়েটিং ফর গোডোতে বুঝিয়েছেন। বা তোমরা যদি বার্থডে পার্টি পড়ে থাকো হ্যারল্ড পিন্টারের, সে বার্থডে পার্টিতেও লাইফের খুব সুন্দর একটা ধারণা দেখানো হয়েছে। তো বুঝতেই পারছো, বার্নার্ডের ক্যারেক্টার পেয়ে গেলাম, চার্লির ছেলে। নেক্সট হচ্ছে আমাদের 8 নাম্বার ক্যারেক্টার। 8 নাম্বার ক্যারেক্টার নাম হচ্ছে হাওয়ার্ড ওয়াগনার। উইলি's boss and the son of Frank Wagner, who founded the company for which Willie works. তাহলে উইলি যে কোম্পানির আন্ডারে চাকরি করে বা কাজ করে, জব করে, সেই কোম্পানির বসের নাম হচ্ছে হাওয়ার্ড ওয়াগনার। ওয়াগনার কেমন টাইপের মানুষ?
ওয়াগনার হচ্ছে সেলফিশ টাইপের মানুষ। ওয়াগনার মনে করে সাকসেস মানে সে শুধু নিজেই পাবে, অন্য কেউ যেন সাকসেস না পায়। ভাবো, সমাজে আমাদের এরকম অনেক লোক রয়েছে যারা নিজের সাকসেসটাকে খুব বড় করে দেখে, কিন্তু তাদের চেনা পরিচিত, তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন যদি সাকসেস পায় তখন তারা জেলাসি ফিল করে। লাইফে এরকম অনেক মানুষ রয়েছে। যেহেতু রিয়েলিস্টিক নাটক, তাহলে রিয়েলিস্টিক টাচ তো বারবার ফিরে আসবে। তাহলে এই হাওয়ার্ড ওয়াগনারের ক্যারেক্টারের মাধ্যমে আরও একটা রিয়েলিস্টিক টাচ দেখানো হলো। তাহলে এই 8 নাম্বার ক্যারেক্টার অবধি যে ক্যারেক্টারগুলো রইলো, এগুলোকে আমরা মেজর ক্যারেক্টারের আন্ডারে ধরতে পারি। এর পরবর্তী যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলোকে আমরা মাইনর ক্যারেক্টার হিসাবে দেখব। দেখো, নেক্সট হচ্ছে দ্য ওম্যান। হু ইজ দ্য ওম্যান? উইলিজ মিস্ট্রেস ইন বস্টন ডিউরিং দ্য টাইম দ্যাট বিফ অ্যান্ড হ্যাপি ওয়্যার ইন হাই স্কুল। উইলির মিস্ট্রেস, প্রেমিকা, উইলির ওয়াইফ নয়, ওয়াইফকে তো আমরা আগেই জেনেছি। উইলির মিস্ট্রেস বা প্রেমিকা বা গার্লফ্রেন্ড হচ্ছে আমাদের দ্য ওম্যান। এর কোনো নাম নেই, একে উইমেন হিসাবেই প্রেজেন্ট করা হয়েছে। যখন বিফ এবং হ্যাপি তারা যখন স্কুলে পড়তো, হাই স্কুলে পড়তো, বস্টনে থাকতো, সেই সময়কার প্রেমিকা হচ্ছে কে? দ্য উইমেন। নেক্সট হচ্ছে 10 নাম্বার ক্যারেক্টার স্ট্যানলি, আ ওয়েটার অ্যাট ফ্র্যাঙ্কস চপ হাউস। ওই যে ফ্র্যাঙ্ক, একটু আগে ফ্র্যাঙ্ককে জানলাম আমরা, উইলির বস। ওই ফ্র্যাঙ্কের যে কোম্পানি, যার নাম হচ্ছে চপ হাউস, এই চপ হাউসের একজন ওয়েটার। নেক্সট হচ্ছে দেখো মিস ফোরসাইথ। মিস ফোরসাইথকে এ কল গার্ল, একজন প্রস্টিটিউট। বিফ অ্যান্ড হ্যাপি মেট অ্যাট ফ্র্যাঙ্কস চপ হাউস, যার সাথে বিফ এবং হ্যাপির দেখা হয়েছিল বা পরিচয় হয়েছিল কোথায়? ওই ফ্র্যাঙ্কের চপ হাউসে। নেক্সট হচ্ছে লেটার, এ কল গার্ল ফ্রেন্ড অফ মিস ফোরসাইথ। এই যে মিস ফোরসাইথের একজন বান্ধবী। এই লেটাও একজন কল গার্ল, বা তিনিও একজন প্রস্টিটিউট। নেক্সট ক্যারেক্টার হচ্ছে জেনি। জেনিকে চার্লির সেক্রেটারি, ওই যে চার্লিকে পেলাম যিনি লয়ার, সেই চার্লির সেক্রেটারি হচ্ছে আমাদের জেনি। আর লাস্ট ক্যারেক্টার বিল অলিভার, এ হচ্ছে কে? বিফস ফর্মার বস। বিফ একটা কোম্পানিতে চাকরি করতো, বিফের যে ফর্মার কোম্পানি, আগের কোম্পানি, সেই আগের কোম্পানির বস। অ্যান অফ স্টেজ ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা বেসিক্যালি টোটালি অফ স্টেজ। একে আমরা একবারও নাটকে দেখতে পাবো না, এর নাম কিন্তু বারবার শুনতে পাবো। দেখো, উইলির ব্রাদারকে আমরা দেখতে পাবো, স্বপ্নে দেখতে পাবো, তাই তাকে অ্যাপিয়ার হতে হবে মাঝে মাঝে। বাট এই বিলকে কিন্তু আমরা একবারও অন স্টেজ দেখতে পাবো না, সে টোটালি অফ স্টেজ। কিন্তু অফ স্টেজে থেকেই তার কিছুটা রোল রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। তাহলে এই 9 থেকে 14 যে ক্যারেক্টারগুলো, এগুলো বেসিক্যালি আমরা মাইনর ক্যারেক্টারের মধ্যে ধরতে পারি। তাহলে বুঝতেই পারছো নাটকটা আমেরিকান ড্রিম এবং ফলিং অফ আমেরিকান ড্রিম, এই যে ব্যাপারটাকে খুব সুন্দর করে তুলে ধরছে। এই যে আজকের যে ক্লাসটা বেসিক্যালি এখানেই শেষ করব, কারণ আমাদের ক্যারেক্টারগুলোকে জেনে নিলাম, আর্থার মিলার সম্পর্কে জেনে নিলাম, এবং নাটকটার যে ব্যাকগ্রাউন্ড সেটাও জেনে নিলাম। পরবর্তী ক্লাসে আমি টোটালি অ্যানালাইসিস করে দেবো নাটকটাকে। আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেমটা আমাকে অবশ্যই বলবে। এখানে আর্থার মিলার কত সুন্দর একটা কনসেপ্ট, আমেরিকান ড্রিমের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে যে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, এবং সেই আমেরিকান ড্রিম যেটা ভেঙে যাচ্ছে, যার ফলিং ঘটছে, সেই ফলিংটাকেও কিন্তু তুলে ধরেছেন। তিনি শুধুমাত্র যে আমেরিকান ড্রিম দেখিয়েছেন তার মানে নেই, আমেরিকান ড্রিমের যে ফলিং, পতন, সবাই ওই আমেরিকান ড্রিমটাকে সাকসেস করতে পারছে না, পৌঁছাতে পারছে না ওই জায়গায়, সেই জায়গাটাকেও কিন্তু আর্থার মিলার কী করেছেন? তুলে ধরার চেষ্টা করেছেন। যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবে। আশা করছি ক্লিয়ার হয়েছে, না ক্লিয়ার হতে বলছি কোয়েশ্চেন করতে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ।